এই বলে ঘোড়ার পিঠে আবার পাখা গজায়। সেই পাখা ঝাপটে সে উড়তে উড়তে চলে যায়। রাতের বেলায় একা একা মরুর বুকে ক্ষুধা তৃষ্ণায় ছটফট করতে থাকে মোহন। হে সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করো, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ দেখিয়ে দাও। আমার উপরে যে অন্যায় হলো তার শাস্তি আমি দেখে যেতে চাই। তোমার কোনো ভয় নেই, সৃষ্টিকর্তার দূত হয়ে আমি এসেছি তোমাকে সাহায্য করতে। তুমি আমাকে সত্যি সাহায্য করবে? এই মরুর বুকের বন্দি দশা থেকে আমাকে মুক্ত করবে তুমি? নিশ্চয় করব। বাড়িতে তোমার স্ত্রী খুবই খারাপ অবস্থার ভেতরে আছে। লোভী জমিদার তোমার সব কিছু দখল করে বসে আছে। তোমাকে এক্ষুনি যেতে হবে। একবার আমি ফিরে যেতে পারলে ওই জমিদারের শেষ দেখে ছাড়ব, কিন্তু এই মরুর বুক থেকে এতটা পথ আমি হেঁটে কি করে যাব? তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে আকাশ পথে উড়িয়ে নিয়ে যাব। মোহন আর কোনো কথা না বলে ঘোড়ার পিঠে উঠে পড়ে। ঠিক তখনই ঘোড়ার পিঠে আবারও পাখা গজায় এবং মোহনকে নিয়ে উড়তে উড়তে চলে যায়। মরুভূমি থেকে বেশ কিছুটা দূরে পদ্মডাঙ্গা নামে এক গ্রাম ছিল। এই গ্রামে বাস করত মোহন নামে এক জেলে। স্ত্রী মনিকাকে নিয়ে তার ছোট্ট সংসার। আশেপাশে কোনো নদী না থাকার কারণে তাকে অনেক দূরে মাছ ধরতে যেতে হতো। এমনই একদিন সকালে। কি গো, গত রাত থেকে আমি দেখতে পাচ্ছি তুমি কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করছো। কি হয়েছে তোমার বলো তো? কই না তো, আমার কিছুই হয়নি। তুমি কিন্তু চাইলেও আমার কাছে কিছু লুকাতে পারবে না, এটা তুমি বেশ ভালো করেই জানো। তাই কি হয়েছে সবটা আমাকে খুলে বলো তো। মাছ বিক্রি করে যে টাকা জমিয়েছিলাম তার সবই তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এরপর কি হবে বুঝতে পারছো? আমাকে তো আবার মাছ ধরতে যেতে হবে গো। এই নিয়ে আমারও যে খুব একটা দুশ্চিন্তা হচ্ছে না সেটা কিন্তু না, কিন্তু আমি বলি কি, প্রতিবার এমন কষ্ট করে এত দূরে মাছ ধরতে যাওয়ার কি দরকার? তার থেকে বাড়িতে বসে অন্য কোনো কাজ করলেই তো পারো। সেটা কি করে হয় বলো? আমি ছেলেবেলা থেকে তো এই একটা কাজই শিখে এসেছি। তাছাড়া এই গ্রামে আমি অন্য কি কাজই বা করব? তুমি মাছ ধরার জন্য সেই দূরের দেশে অনেক দিনের জন্য চলে যাও। বাড়িতে আমার একা একা থাকতে খুব কষ্ট হয়। কি করব বলো, এটাই তো আমাদের অদৃষ্ট। তবে এবারে ভাবছি বেশি কিছু মাছ ধরে নিয়ে আসব, তারপর সেই মাছ বিক্রি করে ওই টাকা দিয়ে অন্য কোনো ব্যবসা শুরু করব। আমি আর কি বলবো, তোমার মুখের ওপর আমি কোনোদিন কোনো কথা বলিনি, এবারও বলবো না। তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো। ভাবছি আমি কাল সকালেই বেরিয়ে পড়ব। এখন সময়টা বড় ভালো আছে। তুমি আমার ঝুলিটা গুছিয়ে কিছু খাবার তুলে রেখো, কেমন? ঠিক আছে, আমি করে রাখবো। মোহনের বাড়ির পাশে রায় বাহাদুর নামে খুব অসৎ ও স্বার্থপর এক জমিদার বাস করে। জমিদার অনেক দিন থেকেই ফন্দি করেছে কিভাবে মোহনের ওই বাড়িটা কেড়ে নেওয়া যায়, কিন্তু কিছুতেই মোহনকে রাজি করাতে পারে না। ওই দিন সন্ধ্যাবেলা রাস্তায় বসে দেখা হয় মোহন ও জমিদারের। কিরে মোহন, এই ভর সন্ধ্যাবেলা কোথায় চললি রে? একটু বাজারের দিকে যেতে হবে জমিদার বাবু। তা তোকে সেদিন যে কথাটা বললাম তার তো কোনো উত্তর দিলি না রে। কি বলবো জমিদার বাবু, থাকার ভেতরে আমার ওই একটা বাড়ি আর জমি আছে, এটা আমি কিভাবে আপনাকে দিয়ে দেই বলুন তো? আহা, আমি কি তোকে দিয়ে দিতে বলেছি নাকি রে? আমি তো তোকে টাকা দেব, বলতে পারিস টাকার বিনিময়ে কিনে নেব। না জমিদার বাবু, আপনি আমাকে ক্ষমা করবেন, এই সময়ে আমি বাড়ি জমিটা বিক্রি করতে পারছি না। ঠিক আছে, বিক্রি না করতে চাইলে আর কি করার আছে? আমি তো আর জোর করে কেড়ে নিতে পারি না। তা বাজারে কি করতে যাচ্ছিস? আগে জমিদার বাবু, ঘরে থাকা সব মাছ ধরা জাল নষ্ট হয়ে গেছে, তাই কিছু নতুন জাল কিনতে বাজারে যাচ্ছি। তা হঠাৎ করে এই সময় মাছ ধরা জাল কিনছিস যে? আবার মাছ ধরতে যাচ্ছিস বুঝি? কি আর করব বলুন জমিদার বাবু, গতবার মাছ বিক্রি করে যে টাকা পেয়েছি তা তো প্রায় শেষের পথে।
এখন যদি আরো কিছু টাকা না জমাতে পারি তাহলে সারাটা বছর কিভাবে চলবে বলুন? হ্যাঁ, সেটাই তো, সেটাই। তুই তাহলে তাড়াতাড়ি বাজারে যা, আমি আর তোকে দেরি করাবো না রে। মোহন ব্যস্ত পায়ে হেঁটে বাজারের দিকে চলে যায়। ঠিক তখনই জমিদারের মুখে একটা বাঁকা হাসি খেলে যায়। একটা দুষ্টু বুদ্ধি যেন হঠাৎ করে তার মাথায় এসে যায়। আমি তো এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। মোহন এই বাড়ি থেকে বের হলেই যদি ওকে সরিয়ে ফেলতে পারি, তাহলে ওর বাড়ি জমি দখল করা আমার জন্য বাঁ হাতের খেল। পরদিন খুব সকালেই মোহন আর মনিকা ঘুম থেকে উঠে পড়ে। আগে থেকেই গুছিয়ে রাখা ঝুলিটা মোহনের হাতে দেয়। তুমি একদম মন খারাপ করবে না, আমি কিছুদিনের ভেতরেই ফিরে আসব। আর একবার চিন্তা করে দেখো, না গেলে হতো না? তুমি তো সবকিছু জানো, তারপরেও কেন এমন করছো মনিকা? সাবধানে থেকো, কেমন? হ্যাঁ, তুমিও সাবধানে যেও, আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। মনিকার কাছ থেকে বিদায় নিয়ে মোহন বেরিয়ে পড়ে। এদিকে জমিদার তার চাকর রামুর সাথে বসে এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সবই তো শুনলি রাবু, এবার যে করেই হোক মোহনকে সরিয়ে ফেলতে হবে রে। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বাপু। আমি একদম কাজ ঠিকঠাক ভাবে শেষ করে আসব। তাহলে এখন আর দেরি করিস না। মোহন নিশ্চয়ই এতক্ষণে বাড়ি থেকে বের হয়ে পড়েছে। ঘোড়া ছুটিয়ে এখনই বের হয়ে পড়। গ্রামের বাইরে যে ফাঁকা জায়গাটা আছে, ওখান থেকে মোহনকে পাকড়াও করে নিয়ে যাবি, কেমন? আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি এখনই যাচ্ছি বাবু, এখনই যাচ্ছি। এদিকে হাঁটতে হাঁটতে মোহন গ্রাম ছেড়ে বের হয়ে পড়েছে। গ্রামের বাইরে বেশ একটা ফাঁকা মাঠ আছে। সেই মাঠের ভেতর দিয়ে মোহন যাচ্ছে। ঠিক তখন পেছন থেকে ঘোড়া ছুটিয়ে এসে মোহনের পথ আটকে দাঁড়ায় রামু। এ কি রামু, হঠাৎ তুমি আমার পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছি আমি। তা বেশ তো, তুমি তোমার কাজে যাও, আর আমি আমার পথে পা বাড়াই। আমার পথ ছাড়ো। কিন্তু আমার কাজটা যে এভাবে শেষ হবে না। কি বলতে চাচ্ছ তুমি রামু দাদা? আমার পথ কেন আটকে ধরেছ, কেন? বুঝলি মোহন, তোকে সাথে করে না নিয়ে গেলে আমার কাজটা শেষ হবে না। তাই তোকে এখনই আমার সাথে যেতে হবে রে, আমার সাথে যেতে হবে। মোহন কিছু বুঝে ওঠার আগেই রামু ঘোড়ার পিঠ থেকে নেমে মোহনের মাথায় সজোরে একটা আঘাত করে। টাল সামলাতে না পেরে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় মোহন। আর ঠিক তখনই রামু তাকে ঘোড়ার পিঠে তুলে দূরে ঘোড়া ছুটিয়ে মিলিয়ে যায়। এদিকে জমিদার মোহনের বাড়িতে এসে উপস্থিত হয়। কই রে মনিকা, কোথায় গেলে গো মনিকা? ও মনিকা! এ কি জমিদার বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আপনি যার খোঁজে এসেছেন সে তো বাড়িতে নেই। আমি জানি মোহন বাড়িতে নেই। আমি তো তোমার কাছেই এসেছি। আগে তো তোমাকে অনেক ভালো ভালো কথা বলেছি, কিন্তু তোমরা আবার একটা কথাও শোনোনি। এখন আর একটা কথা না বলে তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে বের হয়ে যাও। কি বলছেন এসব জমিদার বাবু? এই বাড়িটা আমাদের, বাড়ির জমিটাও আমাদের। তাহলে কেন আমি এসব ছেড়ে চলে যাব? তাছাড়া আমার স্বামী তো বাড়িতে নেই। ও আগে ফিরে আসুক, তারপর ওর সাথে কথা বলে নেবেন। কার কথা বলছো মোহন? শুনলাম গ্রামের বাইরে যে বন আছে, ওর পাশ দিয়ে যাওয়ার সময় হিংস্র সিংহের আক্রমণে মোহনের প্রাণ গিয়েছে। না না, এ হতে পারে না। এমন করে ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ওর কিচ্ছু হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। অকারণে মিথ্যা কথা বলা মানুষ আমি না, এটা তুমি ভালো করেই জানো মনিকা। তাই ভালোই ভালোই বাড়িটা ছেড়ে বের হয়ে যাও।
তা না হলে কিন্তু আমার যে রূপ তুমি দেখোনি সেই রূপ আমি দেখাতে বাধ্য হব। এরপর কেটে যায় আরো 2 দিন। মোহনকে মোড়লের চাকর মরুভূমির মাঝে ফেলে দেয়। আমি কোথায় এসে পড়লাম? চারদিকে কোথাও তো জনমানুষ নেই, শুধু ধু ধু বালি। রামুদা কেন আমাকে শুধু শুধু এখানে এনে ফেললো? তার বাড়ি কি এর পেছনে জমিদার বাবুর কোনো ষড়যন্ত্র আছে? জানি না বাড়িতে মনিকার সাথে এতক্ষণ কি কি হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। বাবু, আমাকে একটা টাকা দিয়ে যান, 2 দিন ধরে না খেয়ে আছি, দয়া করুন। জানি না আমার ঘরের মানুষটার সাথে ওই লোভী জমিদার কি কি করেছে। আমার ভাগ্যেও হয়তো তারই মতো করুণ পরিণতি অপেক্ষা করে আছে। একটিবার যদি তাকে একটি খবর পাঠাতে পারতাম। সারাদিন বাজারে থলে হাতে বসে থেকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মনিকা উঠে চলে যায়। 2 দিন কিছু খেতে না পারায় ক্লান্তিতে হঠাৎ মাটিতে বসে পড়ে মনিকা। এই সময় আশ্চর্য এক ঘটনা ঘটে। কোথা থেকে যেন একটা ঘোড়া এসে মনিকার সামনে দাঁড়ায়। তোমাকে দেখে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে, তুমি কি কিছু খাবার খেতে চাও? আমি খুবই বিপদে আছি, 2 দিন ধরে কোনো খাবার খেতে পাইনি। ঠিক আছে, তুমি এখানে শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। মনিকা অবাক হয়ে তাকিয়ে দেখল ঘোড়ার পিঠে 2টো ডানা গজিয়েছে। সেই ডানা ঝাপটানোর সাথে সাথে মনিকার সামনে অনেক খাবার দাবার এসে যায়। নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এলাম, এবার এগুলো তাড়াতাড়ি শেষ করো তো দেখি। তোমাকে দেখতে তো ঠিক একটা ঘোড়ার মতো, কিন্তু তোমার কাজ মোটেও ঘোড়ার মতো নয়। সত্যি করে বলো তো, তুমি কে? আমি এক পঙ্খিরাজ ঘোড়া, দিকে দিকে ঘুরে বেরিয়ে মানুষের কষ্ট দূর করাই আমার কাজ। তোমার যদি কোনো কষ্ট থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি সেটা দূর করার চেষ্টা করব। আমার স্বামীকে ওই লোভী স্বার্থপর জমিদার তুলে নিয়ে গেছে। আমাদের সমস্ত বাড়ি ঘর আর জমি ও দখল করে নিয়েছে। আমি একটিবার এই খবরটা আমার স্বামীর কাছে পৌঁছাতে চাই। জানি না আদৌ সে এখনো বেঁচে আছে কিনা। তুমি একদম দুঃখ করো না, আমি নিজে গিয়ে তার খোঁজ নেব আর এই খবরটা তোমার স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসব। এই বলে ঘোড়ার পিঠে আবার পাখা গজায়। সেই পাখা ঝাপটে সে উঠতে উঠতে চলে যায়। রাতের বেলায় একা একা মরুর বুকে ক্ষুধা তৃষ্ণায় ছটফট করতে থাকে মোহন। হে সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করো, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ দেখিয়ে দাও। আমার উপরে যে অন্যায় হলো তার শাস্তি আমি দেখে যেতে চাই। তোমার কোনো ভয় নেই, সৃষ্টিকর্তার দূত হয়ে আমি এসেছি তোমাকে সাহায্য করতে। তুমি আমাকে সত্যি সাহায্য করবে? এই মরুর বুকের বন্দি দশা থেকে আমাকে মুক্ত করবে তুমি? নিশ্চয় করব। বাড়িতে তোমার স্ত্রী খুবই খারাপ অবস্থার ভেতরে আছে। লোভী জমিদার তোমার সব কিছু দখল করে বসে আছে। তোমাকে এক্ষুনি যেতে হবে। একবার আমি ফিরে যেতে পারলে ওই জমিদারের শেষ দেখে ছাড়ব, কিন্তু এই মরুর বুক থেকে এতটা পথ আমি হেঁটে কি করে যাব? তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে আকাশ পথে উড়িয়ে নিয়ে যাব। মোহন আর কোনো কথা না বলে ঘোড়ার পিঠে উঠে পড়ে। ঠিক তখনই ঘোড়ার পিঠে আবারও পাখা গজায় এবং মোহনকে নিয়ে উড়তে উড়তে চলে যায়। পরদিন সকালে পঙ্খিরাজ ঘোড়ার পিঠে করে ঠিক জমিদারের উঠানে এসে নামে মোহন। কি মোহন, তুই এখানে কি করে এলি রে? কেন জমিদার বাবু, কি ভেবেছিলেন আমি এতদিনে মারা গেছি? দেখুন, আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমি ওকে যেখানে ফেলে এসেছি সেখান থেকে কোনো মতেই ফিরে আসতে পারবে না কেউ, কোনো মতেই না। হে আমার সাহায্যকারী পঙ্খিরাজ ঘোড়া, তুমি এদেরকে একটা ঝলক দেখিয়ে দাও। মুহূর্তের ভেতরেই পঙ্খিরাজ ঘোড়ার মুখ থেকে একটা আলোর গোলক ছুটে যায় জমিদারের ঘরের ভেতর। জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে, ঘরে রাখা সমস্ত টাকা পয়সায় আগুন ধরে গেছে।
এসব কি হচ্ছে মোহন? তোমার ঘোড়াকে থামাও, থামাও তোমার ঘোড়াকে। দয়া করো মোহন, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার আর ক্ষতি করো না। তোমার বাড়ি ঘর জমি জমা সব কিছু আমি ফেরত দিয়ে দিচ্ছি, দয়া করে আমার আর ক্ষতি করো না, করো না। এতদিন আপনি যতগুলো নিরীহ মানুষের ক্ষতি করেছেন, এবারে সেই কৃতকর্মের শাস্তি পাওয়ার সময় হয়ে এসেছে। এই যে দেখো, তোমার স্বামীকে নিয়ে এসেছি, আমি আমার কথা রেখেছি। ওগো, ওগো, তুমি এসেছো? আমাদের সব এই জমিদার কেড়ে নিয়েছে, তোমাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই স্বার্থপর লোভী জমিদার আমাদের কিছুই কেড়ে নিতে পারেনি। দেখো, আমরা সব কিছু ফিরে পেয়েছি, আর জমিদারের সব কিছুতে আগুন জ্বলছে। দেখো, দেখো ভালো করে। আমার ডানার একটা পালক তোমাদের দিয়ে গেলাম, তোমরা যে কাজই করো না কেন এই পালকটা সাথে রাখলে সফলতা আসবে কাজে। ভালো থেকো, আমি চললাম। এই বলে পঙ্খিরাজ ঘোড়া আবার উঠতে উঠতে দূরে মিলিয়ে গেল। মোহন আর মনিকার ঘরে আবারও সুখ ফিরে এলো। অন্যদিকে জমিদার আর রামু তাদের খারাপ কাজের শাস্তি হিসেবে পথে পথে ঘুরে ভিক্ষা করতে লাগলো। আর আমাদের আজকের গল্পটি শেষ হলো। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে দাও কমেন্ট করে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।